বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। সংসদ হামলায় 13তম বর্ষপূর্তিতে শনিবার সংসদ ভবনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সব সাংসদরা। এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। সংসদ হামলার 13তম বর্ষপূর্তিতে শনিবার সংসদ ভবনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সব সাংসদ। এই দিন সংসদ চত্বরে স্মরণ অনুষ্ঠানে হাজির ছিলেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান হামিদ আনসারি, লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন। শ্রদ্ধা জানাতে সংসদ ভবনে যান স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। 2001 সালে 13 ডিসেম্বর, 13 বছর আগে এইরকমই এক শীতের সকালে গুলির শব্দে কেঁপে উঠেছিল সংসদ চত্বর। শীতকালীন অধিবেশনে তখন ব্যস্ত লোকসভা রাজ্যসভা। সেই সময়ে আচমকা 5 সশস্ত্র জঙ্গি হানা দেয় সংসদ ভবন চত্বরে। রক্তাক্ত হয়েছিল বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের পীঠস্থান। দেশের সম্মান বাঁচাতে গিয়ে জঙ্গিদের আধুনিক অস্ত্র বিস্ফোরক দেখেও পিছু না হটে লড়াই চালিয়ে শহীদের মৃত্যুবরণ করেন 6 নিরাপত্তা রক্ষী সহ 9 জন। তাদের জন্য সেদিন দেশের নেতা মন্ত্রীদের প্রাণ বেঁচেছিল, রক্ষা পেয়েছিল দেশের সম্মান। निरापत्ता बाहिनी संगे लड़ाई खत्म हो 5 जंगियों। तरफ जो आयरन गेट नंबर है वहाँ पे मेरी ड्यूटी थी। पेड़ के पास से मैंने शिस्त ले लेके निशाना ले लेके उनके ऊपर फायर चालू किया। तो उसी दौरान उनमें से 4 जो आतंकवादी आए हुए थे, 4 में से 3 को वहाँ पे मैंने मारा। तो चौथा वाला था, थोड़ी देर में बाहर निकला हैंड्सअप करके और ग्रेनेड उसके हाथ में था। ग्रेनेड फेंक के वो भागते हुए बिल्डिंग गेट नंबर 5 की तरफ चला गया। तो वहाँ पे उसको सीआरपीएफ के एक दूसरे भाई ने उसने वहां पे उसको खत्म किया। इसमें तो मेरे 2 पर्सनल स्टाफ के लोग मारे गए थे, यादव जो ये 12 नंबर गेट पे और नेगी जो 11 नंबर गेट के ऊपर दरवाजा बंद करते। उस दिन मैं इसी दरवाजे पर खड़ा था और मैं जैसे ही दरवाजे से निकला था, इन लोगों ने, टेररिस्ट लोगों ने अंदर घुस के हमला शुरू कर दिया। तो यहाँ की सिक्योरिटी जो थी उसी का कमाल था कि उस हमले को उनने बहुत बहादुरी से उसका मुकाबला करके एक बड़ा संकट जो है, बड़ी दुर्घटना जो है उसको बचाया। बहुत ही निंदनीय और आतंकवादी कृत्य था जिसका मुकाबला हमारे सुरक्षा कर्मियों ने बड़ी बहादुरी से किया। এদিন শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। উপস্থিত ছিলেন সেদিন নিহত নিরাপত্তা রক্ষীদের পরিজনরা। এদিন সংসদ ভবন চত্বরে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানান, যে শহীদরা গণতন্ত্রের বৃহত্তম পীঠস্থানকে রক্ষা করতে গিয়ে চরম বলিদান দিয়েছেন, দেশ তাদের কখনোই ভুলে যাবে না। मंदिर की रक्षा के लिए जिन जवानों ने शहादत दी है और वह दिन 13 दिसंबर का था, तो प्रतिवर्ष 13 दिसंबर को सारी हस्तियां यहाँ पर एकत्रित होती हैं और अपनी श्रद्धांजलि अर्पित करती हैं। सचमुच 13 दिसंबर को इस लोकतंत्र के सबसे बड़े मंदिर संसद की रक्षा के लिए जिन लोगों ने बलिदान दिया है अपना, उनको यह देश कभी भूल नहीं सकता है। मैं आज के अवसर पर उनके प्रति श्रद्धांजलि अर्पित करता हूं और उन परिवारों के प्रति भी हृदय की गहराइयों से सम्मान की अभिव्यक्ति करता हूं। অন্যদিকে প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি জানান, এই দিন বারবার মনে করিয়ে দেয় যে সন্ত্রাসের কালো দিনের অবসান আজও হয়নি। तब पाकिस्तान ने एक प्रकार से स्वीकार किया था कि हम आतंकवाद की दृष्टि से जो हमने ढांचा तैयार किया है उसको हम समाप्त कर देंगे। और हमने कहा था कि वार्ता सार्थक तब होगी जब ये कदम आप उठाएं। इस बात का खेद है कि अभी तक ये कदम उठाया गया नहीं। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। লাগাতার মুষলধারে বৃষ্টির জেরে মধ্য ইন্দোনেশিয়ার একটি গ্রামে মাটি ধসে গিয়ে মৃত্যু হলো অন্তত 18 জনের এবং নিখোঁজ 90 জন। লাগাতার মুষলধারে বৃষ্টির জেরে মধ্য ইন্দোনেশিয়ার একটি গ্রামে মাটি ধসে গিয়ে মৃত্যু হলো অন্তত 18 জনের, নিখোঁজ 90 জন। বৃষ্টিতে ভেসে গেছে বহু বাড়ি। শুক্রবার জাভা প্রদেশের জেমবলং গ্রামে ধসের জেরে 105টি বাড়ি ধূলিসাৎ হয়ে গেছে। সেনা, পুলিশ ও স্থানীয় বাসিন্দা সহ শতাধিক মানুষ এখন উদ্ধার কার্যে লিপ্ত। ধ্বংসাবশেষ থেকে জীবিতদের সন্ধান করে যাচ্ছেন তারা। 420 জন গ্রামবাসীকে অস্থায়ী আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। চোখের সামনে আত্মীয় পরিজনের মৃতদেহ ধ্বংসাবশেষ থেকে উদ্ধার হতে দেখছেন আতঙ্কিত গ্রামবাসীরা। উদ্ধার কার্যে গতি আনার জন্য ব্যবহার করা হচ্ছে ট্রাক্টর, বুলডোজার।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে 460 কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামে আকস্মিক ধসে গুরুতর আহত হয়েছে অন্তত 11 জন। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মধ্য জাভার ওনোসোবো জেলায় বৃহস্পতিবার ধস নেমে মারা গেছেন অন্তত 1 জন গ্রামবাসী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী 16 ডিসেম্বর পর্যন্ত মদন মিত্রের সিবিআই হেফাজতের নির্দেশ দিল আদালত। কেলেঙ্কারি মামলায় ধৃত মদন মিত্রকে আলিপুর কোর্টে ঢোকার মুখে পুলিশের কনভয়ে বাধা তৃণমূলের। আগামী 16 ডিসেম্বর পর্যন্ত মদন মিত্র সিবিআই হেফাজতের নির্দেশ দিল আদালত। সারদা কেলেঙ্কারি মামলায় ধৃত মদন মিত্রকে আলিপুর কোর্টে ঢোকার মুখে পুলিশের কনভয়ে বাধা তৃণমূলের। আটকে পড়ে মদন মিত্রের গাড়ি। বিক্ষোভ দলের কর্মী সমর্থকদের। আদালত চত্বরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের সরিয়ে কোনোমতো মদন মিত্রকে আদালত কক্ষে নিয়ে যায় পুলিশ। সমগ্র আদালত চত্বরে কার্যত তৃণমূলের দখলে চলে যায়। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই গোয়েন্দাদের অনুমান, পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রীকে জেরা করে এই ব্যাপারে আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে। এর আগে শনিবার সকাল 6:30 নাগাদ সিবিআই অফিসারদের উপস্থিতিতে মদন মিত্রকে সিজিও কমপ্লেক্সে প্রায় 1.5 ঘন্টা জেরা করা হয়। জেরা শেষে দুপুর 2:30 নাগাদ মদন মিত্রকে নিয়ে সিজিও কমপ্লেক্স থেকে আলিপুর আদালতের উদ্দেশ্যে রওনা দেন সিবিআই অফিসাররা। আলিপুর আদালত চত্বরে সকাল থেকেই ছিল উত্তেজনা। মদন মিত্রকে গ্রেপ্তারের প্রতিবাদে সকাল থেকে তৃণমূল কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করে। প্রায় 300 পুলিশ কর্মী আদালত চত্বরে মোতায়েন করা হয়। এদিকে শনিবার থেকে রাজ্য জুড়ে নতুন করে পথে নামার কর্মসূচি ঘোষণা করে দিল আলিমুদ্দিন, যার জেরে চাপ আরও বেড়ে গেল কোণঠাসা মমতার উপরে। সারদা কাণ্ড প্রকাশ্যে আসার পর থেকে কখনো দলীয় পতাকা নিয়ে কখনো অরাজনৈতিক মঞ্চ থেকে পথে নেমেছে সিপিএম। মন্ত্রী মদন মিত্রের গ্রেফতারি এখনো পর্যন্ত আদি তৃণমূলের একেবারে অন্দরে আঘাত। দুর্নীতি দায়ে পশ্চিমবঙ্গের এক পূর্ণমন্ত্রী গ্রেপ্তার হওয়ায় সরকারের নৈতিক কর্তৃত্ব শিথিল হয়ে আসছে, বিরোধীরা চাপ বাড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু মদনের গ্রেপ্তারিকে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের চক্রান্ত মনে করে শুক্রবার মমতা বন্ধুত্বের হাত বাড়াতে চেয়েছেন বাম সহ বিজেপি বিরোধী সব দলের দিকেই, যা থেকে তার বিপন্নতা স্পষ্ট বলে বিরোধীরা মনে করছে। মমতাকে আরও চাপে রাখতেই তার প্রস্তাব পত্রপাঠ প্রত্যাখ্যান করে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র পাল্টা কটাক্ষ করেছেন। মুখ্যমন্ত্রীরই এখন মনে হচ্ছে প্যানিক অ্যাটাক হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে যেহেতু সিবিআই তদন্ত চলছে, তাই তাদের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে বাংলার মুখ্যমন্ত্রী আসলে সর্বোচ্চ আদালতকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন বলে বিরোধীদের অভিযোগ। এর জন্য তাকে গ্রেপ্তারও করা যেতে পারে বলে সিপিএম নেতৃত্বের দাবি। সূর্যবাবু বলেছেন, ওদের কিছু বলার থাকলে সুপ্রিম কোর্টে গিয়ে বলুন, সেই দরজা তো খোলা আছে। এখানে এইসব হাস্যকর কথা বলছেন কেন? রাজ্যের সম্মানের রথে যদি কেউ কলঙ্কিত করে থাকে, তাহলে আপনি মুখ্যমন্ত্রী, আপনি সবচেয়ে কলঙ্কিত করেছেন পশ্চিমবাংলার মান সম্মানকে সারা দেশের সামনে। তাই আপনাকে জেরা করতে হবে সত্য অনুসন্ধানের জন্য, আর কার কার কি সম্পর্ক আছে তা খুঁজে বার করবার জন্য। উপরেওয়ালা যারা বড় বড় আছেন, তারা যদি সন্তোষজনক জবাব দিতে না পারেন, তাহলে তাদেরও গ্রেপ্তার করতে হবে। ममता जी पूरी तरह बौखला गई है, क्योंकि ये बिल्कुल स्पष्ट हो रहा है कि जो गरीबों का पैसा का लूट हुआ शारदा स्कैम के आधार पर, उनकी तमाम पार्टी की लीडर्स इसमें शामिल है और स्वयं ममता बनर्जी का क्या रोल है। हमारी तो बिल्कुल स्पष्ट मांग है, जिसके आधार पर आज लेफ्ट के जितने भी पार्टीज है कलकत्ता में, लेफ्ट फ्रंट आज कलकत्ते में एक भारी जुलूस करेंगे और यही मांग हम कर रहे हैं कि सीबीआई को तुरंत ममता बनर्जी की रोल का जांच करना चाहिए, क्योंकि कलकत्ते में और बंगाल में कोई पत्ता नहीं हिलता है जब तक ममता नहीं कहेगी। इसलिए ममता का रोल क्या है, चीफ मिनिस्टर की रोल क्या है इस पूरे कांड में, उसकी जांच तुरंत होनी चाहिए और ममता के क्वेश्चनिंग के लिए ममता को बुलाना चाहिए। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। আগরতলার বটতলা এলাকা থেকে নাগেরজোলার গ্রামীণ ব্যাংক শাখার সামনে রাস্তার পাশে ফুটপাতে যে সকল ব্যবসায়ীরা ব্যবসা করছে, তাদের বিরুদ্ধে অভিযানে নামে আগরতলা পৌর নিগমের টাস্ক ফোর্স বাহিনী। রাজধানী আগরতলার বটতলা এলাকা থেকে নাগেরজোলা গ্রামীণ ব্যাংক শাখার সামনে রাস্তার পাশে ফুটপাত যে সকল ব্যবসায়ীরা দখল করে ব্যবসা করছে,
তাদের বিরুদ্ধে শনিবার অভিযানে নামে আগরতলা পুর নিগমের টাস্ক ফোর্স বাহিনী। নিগমের আধিকারিকদের উপস্থিতিতে কর্মীরা অবৈধভাবে নির্মিত ব্যবসায়িক প্রতিষ্ঠানের অংশবিশেষ ভেঙে ফেলে। তবে এদিন যে সকল ব্যবসায়ীদের দোকান ভাঙা হয় তাদের অভিযোগ আগাম নোটিশ ছাড়াই নিগম এই কাজ করেছে, তাই তাদের দোকানের সামগ্রী সরিয়ে নিতে অসুবিধা হচ্ছে। সংবাদ মাধ্যমকে দেখে এই সকল ব্যবসায়ীরা ক্ষোভ উগরে দেন। তবে এদিন এই অবৈধ উচ্ছেদের কাজে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নিগমের তরফে বিশাল পুলিশ বাহিনীকেও মোতায়েন করা হয়েছিল। সময় দিব আমরা রে ভাই, আমরা তোমরা জায়গাটি রাস্তা দিয়ে বসছে এরকম কোনো কমপ্লেন দিয়ে করলাম আমরা রে ওটা থেকে বেঙ্গালা লোকাল লই দিয়ে লই 24 ঘন্টা সময় তো আমরা জিজ্ঞেস করছি না তো। আর তানি যেন করতেছে তানি কি ধরনের তানি বারবার কইতাছি আপনি আমার দেখেন সময় দেন। আরে না ভাঙতি বই সরকারে ভাঙবো। আরে সরকার আমরা সরকার না, আমরা চাই না সরকারে ডেভেলপ করুক। আমরাই তো চাই যে সমন করে ইয়ে করতাম। তারা তো সময় সাপেক্ষের ব্যাপার আছে করবো। আমি জিজ্ঞাসা করি প্রত্যেক দোকানদারে জিজ্ঞাসি কি হোক না আমরা কিছু বলছি না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। চরিলাম প্লে সেন্টারের সম্পাদক বিষ্ণু চক্রবর্তী বেআইনিভাবে খেলার মাঠের জায়গা দখল করলো, এমনই অভিযোগ চরিলাম ব্লক কংগ্রেসের। কংগ্রেস কমিটি এর বিরোধিতা করে প্রধান শিক্ষকের কাছে ডেপুটেশন প্রদান করেন। চরিলাম প্লে সেন্টারের সম্পাদক তথা বাজার সম্পাদক বিষ্ণু চক্রবর্তী বেআইনিভাবে খেলার মাঠের জায়গা দখল করলো, এমনই অভিযোগ চরিলাম ব্লক কংগ্রেসের। দেখা গেছে সম্পাদক বিষ্ণু চক্রবর্তী তার নিজ ঔষধের দোকান বাড়াতে পেছনে বেশ কিছু অংশে ঘর তুলতে শুরু করে দিয়েছে। চরিলাম ব্লক কংগ্রেস কমিটি ঘটনাটি প্রত্যক্ষ করে এর বিরোধিতা করে এবং চরিলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরুণ সরকারের নিকট পিন্টুনাথ ভৌমিকের নেতৃত্বে 8 জনের এক প্রতিনিধি দল ডেপুটেশনে মিলিত হলে কমিটির সঙ্গে সলা পরামর্শ করে বিষয়টি দেখা হবে বলে জানিয়ে দেন তরুণবাবু। আমরা দেখতে পেয়েছি গত 10ই ডিসেম্বর আমাদের চরিলাম প্লে সেন্টারের সেক্রেটারি এবং পুরান বাজারের ব্যবসায়ী সমিতির সেক্রেটারি এবং যিনি অলিখিত চরিলাম এলাকার সিপিএমের নেতা বলে দাবি করেন বিষ্ণুপদ চক্রবর্তী, উনি খেলার মাঠের কর্ণধার হয়ে চরিলাম প্লে সেন্টারের কর্ণধার হয়ে উনি চরিলাম খেলার মাঠ বেআইনিভাবে দখল করছেন। ওনার একটি ফার্মেসি দোকান রয়েছে, এই দোকানের পেছন দিয়ে উনি মাঠের জায়গা দখল করছেন, এই জবরদখল করছেন উনি মাঠের জায়গা। এটার কোনো সুরাহা আমরা দেখতে পাচ্ছি না। তাই আজকে আপনাদের মাধ্যমে আমরা আবারও দাবি জানাচ্ছি অনতিবিলম্বে এই যে চরিলাম প্লে সেন্টারের কর্ণধার যিনি বিষ্ণুপদ চক্রবর্তী, উনি যদি মাঠের জায়গা দখলমুক্ত করেন এবং প্রশাসনিকভাবে যাতে এদিকে কংগ্রেস কর্মীরা আরও অভিযোগ করে বিষ্ণু চক্রবর্তী প্লে সেন্টার তথা বাজার সম্পাদক হয়ে কিভাবে এই ছেলে মেয়েদের খেলার স্থান দখল করেন। অপরদিকে বিষ্ণু চক্রবর্তীকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি সাফ জানিয়ে দেন অন্যান্য ব্যবসায়ীরাও বেআইনিভাবে জায়গা দখল করে রেখেছে, তারা জায়গা ছাড়লে আমিও ছেড়ে দেব। ভাই, কংগ্রেস পার্টির এই উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং আমি যদি জায়গা দখল করে থাকি আমি চরিলাম স্কুলের হেডমাস্টারকে জানিয়ে দিয়েছি, যদি আমি জায়গা দখল করে থাকি উনি মাঠ ডিমার্কেশন করুক, তারপর আমি আমার জায়গা থেকে সরে যাব। আমি যদি দখল করে থাকি আমি এখান থেকে সরে যাব। আমি নিজের উদ্যোগে আমার যে খেলাটার জন্য তারা ডেপুটেশন দিয়েছে ওই ঘরটা আমি ভেঙে নিয়ে যাব। কিন্তু আমার কথা হলো কংগ্রেস ভাইদেরকে অনুরোধ করা হইব, মাঠের যারা জায়গা দখল করে রেখেছে ওরাও জানে সবার জায়গা ছাড়তে হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জায়গা প্রকল্পে ত্রিপুরায় আবারও 1400 কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা জোরালো হলো। বিনিয়োগের সম্ভাবনাগুলি খতিয়ে দেখতে জায়গার 4 জনের প্রতিনিধি দল রাজ্যের বিভিন্ন প্রান্তে সফর করেছেন। তারা মহাকরণে বন, পশুপালন, কৃষি ও উদ্যানচর্চা বিভাগের প্রধান সচিব ডক্টর ভিকে বহুগুণার সঙ্গে আলোচনায় বসেন। জাইকা প্রকল্পে ত্রিপুরায় আরও 1400 কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা জোরালো হলো। বিনিয়োগের সম্ভাবনাগুলি খতিয়ে দেখতে জাইকার 4 জনের প্রতিনিধি দল রাজ্যের বিভিন্ন প্রান্তে সফর করছেন। কৃষি ও বনভিত্তিক জীবিকা অর্জনের উপায় অবলম্বনের জন্যই এই টাকা খরচ করবে জাপান ইন্টারন্যাশনাল ব্যাংক। প্রতিনিধি দলের নেত্রী মিচিকো ইবুটা ও মিকি ইনিকো, ভারতীয় গোষ্ঠীর প্রধান অনুরাগ সিনহা সহ প্রতিনিধি দলটি বৃহস্পতিবার মহাকরণে বন, পশুপালন, কৃষি ও উদ্যানচর্চা বিভাগের প্রধান সচিব ডক্টর ভিকে বহুগুণার সঙ্গে আলোচনায় বসেন। পরে ডক্টর বহুগুণা সাংবাদিকদের বলেন, 1400 কোটি টাকার বিনিয়োগ জাইকার ত্রিপুরার জন্য দ্বিতীয় পর্যায়।
এই প্রকল্পের জন্য জাইকা উত্তর পূর্বাঞ্চলের 3 রাজ্য নাগাল্যান্ড, মেঘালয় ও ত্রিপুরাকে চিহ্নিত করেছে। ত্রিপুরা তাদের কাছে সবচেয়ে বেশি সুবিধাজনক রাজ্য বলে মনে হয়েছে, কারণ এখানে একটি দায়িত্বশীল ও স্বচ্ছ প্রশাসন রয়েছে। ত্রিপুরার জাইকার দ্বিতীয় পর্যায়ে 1400 কোটি টাকা বিনিয়োগের ব্যাপারে তিনি গভীর আশাবাদী। কৃষিভিত্তিক ও বনভিত্তিক 2 পর্যায়ে এই টাকা খরচ হবে। 2007-8 থেকে ত্রিপুরাতে রূপায়িত হচ্ছে জাপানি সরকারের আর্থিক সহায়তায়। তার মধ্যে একটা কম্পোনেন্ট আছে, সেটা নাম হলো জৈব বৈচিত্র্যটাকে রক্ষা করা। সে উপলক্ষে আমরা এখানে একটা কমিউনিটি রিজার্ভ একটা ধরে হচ্ছে, আজকে উদ্বোধন হয়েছে। তার উদ্দেশ্য হলো এখানে যত জীবজন্তু আছে, লতা গুল্ম, মেডিসিনাল প্ল্যান্ট, অনেক কিছু আছে এখানে, এই সবটাকে আমরা রক্ষা করার জন্য আমাদের এখানে লোকাল আমাদের জায়গার অন্তর্গত একটা দ্বারিকা মোরাসিং পাড়ার একটা জেএফএমসি তারা করছে। তারা 400 হেক্টর মধ্যে 100 হেক্টরে কমিউনিটি রিজার্ভে তারা কাজ করছে। এটা আগে গিয়ে তো অনেকটা ভালো হবে। তারপরে এখানে ইকো ট্যুরিজম, তারপরে কালচারাল ট্যুরিজম করার জন্য একটা ভালো একটা সংস্থা তৈরি হচ্ছে। এখন জায়গা থেকে তারা দুজন এসছেন দেখার জন্য, মানে ইন্সপেক্ট করার জন্য বিভিন্ন কাজ। আজকে গতদিন ধরে যারা দেখছেন এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস আমরা নিচ্ছিলাম, এইগুলি তো তারা খুবই খুবই সন্তুষ্ট হয়েছে। Then we have a project here in Tripura. This project is going to be finished in 2007. Now it's a stage of after implementation and for the evaluation. Now we are looking for the tools and factors for evaluate how do we evaluate the impact of this area. And I was so I came here first time, this area particularly, but I was so satisfied because the forestry department doing their good job, and as well as those people in the village response is very good. So I assume this project will be success in within 2-3 years. Bureau Report, খবর ত্রিপুরা। দুর্গাচমনি ব্লক ভিত্তিক পঞ্চায়েত সমিতি ও বিএসির পর্যালোচনা বৈঠকে শুখা মৌসুমে পানীয় জল সংকট প্রসঙ্গে আলোচনার সময় মন্ত্রী নরেশ জমাতিয়ার সামনে কমলপুরের 2 বিধায়ক তোপ দাগেন গ্রাম প্রধান সহ দপ্তরের বিরুদ্ধে। দুর্গাচমনি ব্লকে পর্যালোচনা বৈঠকে উন্নয়ন নিয়ে মন্ত্রীর সামনে ক্ষোভ উপড়ে দিলেন কমলপুরের 2 বিধায়ক। মূলত পানীয় জল, জলসেচ ব্যবস্থা এবং নদী ভাঙ্গন নিয়ে সরব ছিলেন কমলপুর মহকুমার 2 বিধায়ক সুধীর দাস এবং বিজয়লক্ষ্মী সিনহা। বৃহস্পতিবার গ্রামোন্নয়ন মন্ত্রী নরেশ জমাতিয়ার পৌরোহিত্যে দুর্গাচমনি ব্লক ভিত্তিক পঞ্চায়েত সমিতি ও বিএসির পর্যালোচনা বৈঠকে শুখা মরশুমে পানীয় জল সংকট প্রসঙ্গে আলোচনার সময় এই 2 বিধায়ক তোপ দাগেন গ্রাম প্রধান সহ দপ্তরের বিরুদ্ধে। সুরমা কেন্দ্রের বিধায়ক সুধীর দাস বলেন, টিউবওয়েল এবং রিংওয়েল মিস্ত্রির সঙ্গে হাত মিলিয়ে গ্রাম পঞ্চায়েত প্রতিনিয়ত বাজে কাজ করে যাচ্ছে। যেখানে পাইপ বেশি বসানো প্রয়োজন সেখানে কম দেওয়া হচ্ছে, আবার গ্রাম প্রধান সই করে ভালো কাজ হয়েছে বলে সাফাই দিচ্ছে। তাহলে জল কিভাবে আসবে? বিধায়ক সুধীর দাসের এই বক্তব্যে দুর্গাচমনি ব্লকের কনফারেন্স হলে গুঞ্জন শুরু হয়ে যায়। সভায় বিধায়ক সুধীর দাস বলেন, 100-150 আছে, তার মধ্যে কয়টা কাজ করতে আছে এই জায়গাগুলি কে দেবে? এগুলি তো অফিসাররা দেখতে হবে, কিন্তু আমাদের দেখতে হবে, এটা দেখতেছে না, বাসে কাজ করাই করতেছে। রিগুলার মিস্ত্রি যারা টিউবওয়েল মিস্ত্রি যারা আছে তারা লোকের লাইন করে যা তা খুশি কাজ করাই করতেছে। 3-5 না, এগুলি তো অপ্রিয় হলে এগুলি সত্যি হতো, এগুলি তো মিটিংয়ে প্রমাণিত করিত, এগুলি তো মিটিংয়ে করতে। এটা আমাদের দেখা দরকার। আর নইলে তো জলের সমস্যা এগুলি তো ছিল কুইটি গেল, এগুলি থাকে। আমার অনুরোধ হইল ডিডব্লিউএসের কাছে এখন ইচ্ছা করলে আমরা সব তৈরি করে জল দিতে পারতাম। এটা আলোচনা হয়েছে, মিনিস্টার করেছেন প্রচন্ডভাবে কৃষকের জমিগুলো ভাঙতেছে। এটাকে একটা প্রোটেকশন দেওয়া, এই ভাঙনটা প্রোটেকশন দেওয়া এবং 3 কিলোমিটার হয়তো এখানে প্রায় 50 হেক্টর জমি, এটা ওয়াটার রিসোর্সের কোনো ব্যবস্থা নেই। পান্ডুয়া টু বড়লোকমা 50 হেক্টর জমি, কোনো ইরিগেশনের কোনো ব্যবস্থা নেই। এই ইরিগেশনের ব্যবস্থা করা প্লাস পান্ডুয়ার ছড়াটা যেটা, ওই ছড়া একটা প্রোটেকশন দেওয়া।
আঙুরটা প্রোটেকশন ওটা একটা। আর বিশেষ করে পানীয় জলের ক্ষেত্রে মোহনপুর গাঁওসভা, বিলাসপুরা গাঁওসভা এবং নোয়াগাঁও যেটা আছে, নোয়াগাঁও, মায়াছড়ি, এই 3-4টা গাঁওসভা। ব্লক ভিত্তিক এই পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন ধলাই জেলা শাসক মিলিন্দা রামটেক, ধলাই জেলা পরিষদের সভাধিপতি শৈলেশ আচার্য, দুর্গাচমনি ব্লকের বিডিও দেবজ্যোতি রায়, ব্লকের চেয়ারম্যান মানবেন্দ্র দেব সহ বিভিন্ন গাঁওসভার প্রধান ও সমিতির সদস্যগণ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিজের মুনাফার জন্য ক্লাস না করে সরকারের আদেশকে অমান্য করে নিজের বাড়িতে টিউশন করে যাচ্ছে তুরসিন্দ্রাই বাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এক শিক্ষক। তার কাছে পড়া ছাত্রছাত্রীদের তিনি পরীক্ষার সব প্রশ্ন দিয়ে দেন। এতে ক্ষোভ প্রকাশ করেন অভিভাবক সহ ছাত্রছাত্রীরা। ক্লাস কামাই করে নিজের মুনাফার জন্য সরকারের আদেশকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে নিজের বাড়িতে টিউশনি করছেন তুরসিন্দ্রাই বাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এক শিক্ষক, নাম মন্তোষ দেবনাথ। উনার বিরুদ্ধে বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে অভিভাবকদের অভিযোগ যে উনি ক্লাসে কোনো সাজেশন দেন না, ঠিকভাবে পড়ান না, কিন্তু উনার কাছে যারা পড়াশোনা করেন তাদেরকে সবকিছু দিয়ে দেন, পুরো 100 নাম্বার দিয়ে দেন। গত মঙ্গলবার ক্লাস 9-এর ছিল ইতিহাস পরীক্ষা। প্রশ্নও তিনি তৈরি করেন। উনার কাছে যারা পড়ে তাদের হাতে প্রশ্নের জেরক্স কপি এসে পড়ে। গত বুধবার অন্যান্য ছাত্রছাত্রীদের হাতে তা পড়ে। শুক্রবার অভিভাবকরা এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীরলাল দাসের সঙ্গে দেখা করেন। শিক্ষক মন্তোষ দেবনাথের বিরুদ্ধে পূর্বেও বহু অভিযোগ রয়েছে টিউশনির ক্ষেত্রে, তবে প্রধান শিক্ষক উনাকে কিছুই বলেন না, কারণ মন্তোষবাবু অসুস্থ। তবে অভিভাবকদের অভিযোগ সত্যতা পেলে তিনি ব্যবস্থা নেবেন বলে জানায়। যদি একটা লোক মানে এই ধরনের মন্তব্য করে তখন তো আর আমার পক্ষে কোনো কিছু করা মানে আইন অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়া এটা তো আমার পক্ষে সম্ভব হয় না। এখানে আমার মেয়ে আছে ক্লাস 9-এ পড়ে, হ্যাঁ, এখানে আজকে 3 বছর যাবত এখানে পড়াশোনা করতেছে, কিন্তু আমার মেয়ে ক্লাস 9-এর থেকে কইতেছে যে মন্তুর স্যার নামে একজন আছে শিক্ষক, মানে হিস্ট্রি বিষয়ে পড়াশোনা করেন, বাড়িতে প্রাইভেট করেন, হ্যাঁ, প্রায় সময় তাই হ্যাঁ আমার মেয়ে যখন মান্থলি পরীক্ষা বা হাফিয়ালি দিতেছে তখন কইতেছে যে মা মন্তুর স্যারের সব সাজেশন আইতেছে, হ্যাঁ, তাই নিয়ে বাড়িতে টিউশনি করে তারা দিতেছে। কতজন পড়ে তাই বাড়িতে? বাড়িতে আমি ঠিক জানি না, তবে আমি তার সঙ্গে কথা কইছি যারা পড়ে, ঠিক আমি জানি না। তাইলে দেখা যাইতেছে যে ওই স্যারে স্কুলে পড়াশোনা এই বিষয়ে করে না, যে সব সাজেশন দিতেছে ওইটা নিয়ে সেটা তাই না বাড়িতে পড়ে, স্কুলে সাজেশন দেয়নি না দেয় না, ওইটা বাড়িতে দিতেছে দিয়া সেটা, হ্যাঁ, ছাত্ররা দিয়া সেটা তারা ভালো মার্কস পাইতেছে, অথচ অন্য সাবজেক্টে মানে খুব খারাপ করতেছে, শুধু ওই সাবজেক্টে ভালো করতেছে। তাই একজন স্কুল টিচার হইয়া, প্রবীণ স্কুল টিচার হইয়া এলাকার একজন শিক্ষক হইয়া তাই টিউশনি করে, এবং টিউশনি করতে গিয়া স্যারে যে প্রশ্নগুলো স্কুলে করে ওই প্রশ্নগুলো স্টুডেন্টে দিয়ে দেয়, ঠিক আছে, তাতে করে কিছু সংখ্যক স্টুডেন্ট প্রশ্নগুলো পাওয়া যায় এবং কিছু সংখ্যক স্টুডেন্ট ওইগুলো আনসার করতে পারে না বা পরীক্ষা খারাপ হয়, তার জন্য এলাকার বাসীর পক্ষ থেকে স্কুলে একটা ডেপুটেশন দেওয়া হচ্ছে স্যারের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া লাগে, এই ব্যাপারটা বন্ধ করার জন্য। আজকে কি হয়েছে? আজকে ওই ব্যাপারটা নিয়ে এসেছি যে স্যারের যে প্রশ্নগুলো আউট করতেছে এবং স্কুলের যে খারাপ হইতেছে, স্টুডেন্টের খারাপ হইতেছে, এটার বিরুদ্ধে একটা কিছু করার জন্য, যাতে এটা স্যারের দ্বিতীয় দিন এটা না করে। বিদ্যালয়ে চলছে এখন অ্যানুয়াল এক্সামিনেশন, তাই ভয়ে অনেক ছাত্রছাত্রীরা ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ, তবে অফ ক্যামেরায়